আজ আমি ফরাসি বিপ্লবের ফলাফল নিয়ে আলোচনা করব। ফরাসি বিপ্লবকে সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ বুর্জোয়া বিপ্লব বলা যেতে পারে। এর আগে যেসব বুর্জোয়া বিপ্লব হয় তাতে ফরাসি বিপ্লবের শ্রেণী সংগ্রামের নাটকীয়তা নেই। ফরাসি অভিজাতরা অ্যাংলো স্যাক্সন দেশের অভিজাতদের মতো বুর্জোয়াদের সঙ্গে ক্ষমতা বন্টন করে আপোষ রফায় পৌঁছাতে পারেনি। ফলে বুর্জোয়া শ্রেণী জনতার সমর্থন নিয়ে পূর্বতন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই প্রসঙ্গেই মার্ক্স সন্ত্রাসের প্রচণ্ড হাতুড়ির কথা, ফরাসি বিপ্লবের দানবীয় ঝাঁটার কথা বলেছেন। বিপ্লবী দশক ফ্রান্সকে রূপান্তরিত করে এক নতুন সমাজ গড়ে তোলে। এই সমাজে বুর্জোয়া শ্রেণীর ভাবমূর্তি প্রচণ্ড প্রকট হয়ে পড়ে। পূর্বতন ব্যবস্থার বিশেষ সুযোগ সুবিধা, অভিজাত প্রাধান্য বিলুপ্ত হয়, সামন্ততন্ত্রের অবশেষও মুছে যায়। ফরাসি বিপ্লব সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বিপ্লবের পর পুঁজিবাদের দ্রুত প্রসার ঘটে। বিপ্লব দৈবাধিকারের নীতির উপর প্রতিষ্ঠিত পূর্বতন সমাজের স্বৈরাচারী রাষ্ট্রকে ধ্বংস করে এবং জাতীয় সার্বভৌমত্ব ও নাগরিক সাম্যের উপর প্রতিষ্ঠিত একটি মুক্তপন্থী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র স্থাপন করে। এই নতুন রাষ্ট্রকে বুর্জোয়া রাষ্ট্র বলা যেতে পারে, কারণ বৃত্তভিত্তিক ভোটাধিকারের ফলে এই রাষ্ট্রে বুর্জোয়াদের আধিপত্য দেখা দেয়। এই রূপান্তরের বীজ জাতীয় সার্বভৌমত্বের নীতি ছিল। রাষ্ট্র ও রাজার ব্যক্তিগত সম্পত্তি নয়, রাষ্ট্রের মূলে জাতির সার্বভৌমত্ব প্রকাশ পায়। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সমাজের প্রধান বন্ধন সামাজিক মানুষের পারস্পরিক চুক্তি। রাষ্ট্রের উদ্ভব হয় শাসক এবং শাসিতের চুক্তির ফলে। রাষ্ট্র এখন নাগরিকদের কল্যাণে নিয়োজিত হয়। 1791 সংবিধান বৃত্তভিত্তিক ভোটাধিকারের উপরে একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র গঠন করে, কিন্তু গৃহযুদ্ধ ও বিদেশি যুদ্ধের চাপে এই রাষ্ট্র ভেঙে যায়। বৈপ্লবিক ক্যালেন্ডারের দ্বিতীয় বর্ষে বিপ্লবী স্বৈরাচারী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1793 6ই অক্টোবর বিপ্লবী ক্যালেন্ডারের প্রবর্তন করে কনভেনশন। কনভেনশনের প্রস্তাব অনুযায়ী 1792 22 সেপ্টেম্বর প্রজাতন্ত্রী অব্দের প্রথম দিন হিসাবে নির্ধারিত হয়। 30 দিনে মাস, 12 মাসে বছর, অবশিষ্ট 5 অথবা 6 দিনকে সাকুলোতিদ নামে দেয়া হয়। খ্রিস্টধর্ম বিরোধী ব্যবস্থা হিসাবেই বিপ্লবী ক্যালেন্ডার প্রবর্তিত হয়েছিল। রাষ্ট্রীয় ক্ষমতার সর্বাত্মক কেন্দ্রীকরণ হয় এই জ্যাকোবিন রাষ্ট্র। 9 থার্মিডরের পরে তৃতীয় বর্ষে সাংবিধানিক মুক্তপন্থী বুর্জোয়া রাষ্ট্র আবার প্রতিষ্ঠা করে। বৃত্তভিত্তিক ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হয়। জনতার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়। 1799 নেপোলিয়ন কনসুলেট প্রতিষ্ঠা করেন, ফলে মুক্তপন্থী রাষ্ট্রের বিলুপ্তি ঘটে এবং সামরিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। তবু শেষ বিশ্লেষণে নেপোলিয়নীয় রাষ্ট্রকেও বুর্জোয়া রাষ্ট্রই বলা চলে। বিপ্লবী দশকে একটি নতুন বুর্জোয়া গোষ্ঠী রাজনৈতিক রঙ্গমঞ্চের কেন্দ্রে উঠে এসেছিল। এরা পুঁজিপতি এবং অর্থনীতির নিয়ামক, ফাটকাবাজি, জাতীয় সম্পত্তির বিক্রি, ঠিকাদারি এবং বিজিত দেশের শোষণ এইসব মিলে পুঁজি সঞ্চয়ের বিরাট সুযোগ এনে দিয়েছিল এই বুর্জোয়া গোষ্ঠীকে। এই ভূঁইপোর ধনীরাই এই নতুন সমাজের প্রতিভূ হয়েছিল। এইসব বিত্তশালী বুর্জোয়া ছাড়াও বহু ছোট ব্যবসায়ী, এমনকি কারিগরও বিপ্লবী পরিস্থিতির সুযোগ নিয়ে অর্থ সঞ্চয় করে মধ্য বুর্জোয়া স্তরে উঠে যায়। নতুন শাসক শ্রেণী এই মধ্যস্তর থেকে প্রশাসনিক ও স্বাধীন বুদ্ধিজীবীদের সংগ্রহ করে। বিপ্লবী দশকে এই নতুন সমাজের বিশিষ্ট চরিত্রের লক্ষণ স্থিরভাবে ফুটে ওঠেনি। এই সমাজের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণ হয় নেপোলিয়নীয় যুগে। তখন এই সমাজকে ধরে রাখার সুদৃঢ়
প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং শাসক শ্রেণীর অন্তর্গত বিভিন্ন শ্রেণীর মিশ্রণ ঘটে। অভিজাতদের একটি অংশ বুর্জোয়া শ্রেণী বিত্তশালী কৃষকদের সঙ্গে যুক্ত হয়ে জাতি ও সম্পত্তিকে প্রায় সমার্থক শব্দে পরিণত করে। এইভাবেই 89-এর নেতারা বিপ্লবের যে উদ্দেশ্য নির্দিষ্ট করে রেখেছিলেন তা স্থির হয়। চার্চ ও রাষ্ট্রের লৌকিকীকরণ। রাজা ও চার্চের মিলনের ফলেই পূর্বতন ব্যবস্থার দৈবাধিকার ভিত্তিক রাষ্ট্র গড়ে ওঠে। বিপ্লব চার্চ থেকে বিচ্ছিন্ন লৌকিক রাষ্ট্র গড়ে তোলে। সংবিধান সভা ক্যাথলিক ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে মেনে নেয়নি। অবশ্য যাজকীয় লৌকিক সংবিধানের ধর্মাচরণে ক্যাথলিক চার্চের একচেটিয়া অধিকার স্বীকৃত হয়। সন্ত্রাসের যুগে ধর্মাচরণ নিষিদ্ধ হয়ে যায়। নেপোলিয়ন চার্চকে পুনরায় প্রতিষ্ঠিত করেন, কিন্তু তিনি ক্যাথলিক ধর্মকে ফরাসিদের ধর্ম হিসাবে মেনে নিলেও এই ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেয়নি। চার্চকে রাষ্ট্রের অধীন করে রেখেছিলেন। ফ্রান্সে রাষ্ট্র ও চার্চের বৈধ পৃথকীকরণ হয় আরও 1 শতাব্দী পরে, কিন্তু এই সময় থেকেই রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার রূপ নেয়। নতুন প্রশাসনের সৃষ্টি। সংবিধান সভা জাতীয় সার্বভৌমত্বের নীতি প্রয়োগ করে প্রশাসনকে নতুনভাবে সংগঠিত করে। বিকেন্দ্রীকরণের নীতি স্বীকৃত হয়। নির্বাচিত স্থানীয় প্রশাসকেরা জনতার প্রতিনিধি, কিন্তু সন্ত্রাসের যুগে প্রশাসনের আবার সম্পূর্ণ কেন্দ্রীকরণ সম্পন্ন হয়। ডিরেক্টরির আমলে প্রশাসনে সম্ভ্রান্ত বুর্জোয়াদের একচেটিয়া অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। প্রশাসনকে নতুনভাবে সংগঠিত করার প্রকৃত চেষ্টা করেছিল ডিরেক্টরি। প্রশাসনের এই নতুন সংগঠনের ভিত্তির উপরেই নেপোলিয়ন তার সাময়িক একনায়কত্ব প্রতিষ্ঠা করেন। বিপ্লবী যুগে আইন বিধিবদ্ধ করার কাজ অসম্পূর্ণ থেকে যায়। নেপোলিয়ন এই কাজ সম্পূর্ণ করেন। সংবিধান সভা করসাম্য প্রতিষ্ঠা করে। এই আমলে রাষ্ট্রের রাজস্ব সংক্রান্ত ক্ষমতা অনেক কমে যায়। সংবিধান সভার রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা কনভেনশন ও ডিরেক্টরির আমলে পরিবর্তিত হয়। বিপ্লবী যুগে জাতি শব্দটি একটি নতুন অর্থে মণ্ডিত হয়ে ওঠে। জাতির অর্থ এখন সামাজিক দেহ। কোনো আলাদা সম্প্রদায় নেই, শ্রেণী নেই। যা কিছু ফরাসি তাই জাতির অন্তর্ভুক্ত, কিন্তু এই নতুন জাতি সম্পত্তির ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। বিপ্লব জাতীয় ঐক্য নিয়ে আসে। জ্যাকোবিন ক্লাবের দেশব্যাপী তৎপরতায় এক ও অখণ্ড জাতীয় চেতনার জাগরণ সম্ভব হয়। বিপ্লবী সরকার কর্তৃক শাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ ও ডিরেক্টরির প্রশাসনিক সংস্কার একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি প্রতিষ্ঠা করে। নতুন অর্থনৈতিক সম্পর্ক জাতীয় ঐক্যের চেতনাকে শক্তিশালী করে। আভ্যন্তরীণ শুল্কের বিলোপ জাতীয় বাজারের প্রতিষ্ঠা করে। জাতীয় সৈন্যবাহিনী জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করে জাতীয় ঐক্যের পথ প্রশস্ত করে। বিপ্লবী যুগে জাতীয় উৎসবসমূহ এই একই উদ্দেশ্য সাধনে সহায়তা করে। অধিকারের সমতা সৃষ্টি হয়। 1789-এর মানবাধিকারের ঘোষণার প্রথম ধারায় প্রত্যেক মানুষের অধিকারের সমতা এবং তৃতীয় ধারায় জাতীয় সার্বভৌমত্ব নীতির ব্যাখ্যা করা হয়। এই দুটি ধারাই জাতীয় ঐক্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। সাম্যের নীতিগত ঘোষণা ও সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী ও সংস্থার বিশেষ সুযোগ সুবিধার বিলোপ এই ঐক্য একটি ঐক্যবদ্ধ জাতি ও সমতাকামী সমাজের ভিত্তি প্রতিষ্ঠা করে। কিন্তু এই নতুন সামাজিক সংগঠনে সম্পত্তির অধিকার স্বাভাবিক ও অলঙ্ঘনীয় বলে স্বীকৃত হয়। অর্থনৈতিক স্বাধীনতা এই সংগঠনের কেন্দ্রে অবস্থিত ছিল। সম্পত্তির অধিকার অক্ষুণ্ণ থাকায় ও বিত্তভিত্তিক ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ায় বুর্জোয়া রাষ্ট্রে মানুষের অধিকারের সমতা প্রতিষ্ঠিত হয়নি।
শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংগঠন গড়ে তুলতে না পারলেও এই ক্ষেত্রে বিপ্লবের অবদান উল্লেখযোগ্য। বিপ্লব চার্চে শিক্ষাদানের একচেটিয়া অধিকার বিলুপ্ত করে, শিক্ষার লৌকিকরণ ও আধুনিকীকরণ হয়, কিন্তু বিপ্লব সাধারণের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে পারেনি। বিপ্লবের পরেও শিক্ষা জাতির একটি সংখ্যালঘু অংশের বিশেষ অধিকার হয়ে দাঁড়ায়। শিক্ষা বিস্তার করে অধিকার সমতা প্রতিষ্ঠার যে পরিকল্পনা কদর্সে করেছিলেন বিপ্লবী দশকে তা বাস্তবে পরিণত হয়নি। দ্বিতীয় বর্ষে সমাজতান্ত্রিক গণতন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়, কিন্তু দৃষ্টান্ত হিসাবে এই গণতন্ত্রের গুরুত্ব অসাধারণ। 1793 নেতারা, বিশেষত রোবসপিয়েররা চেয়েছিলেন একটি সামাজিক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোর মধ্যে সম্পত্তির সমান অধিকার, কিন্তু সম্পত্তির অলঙ্ঘনীয়তা ও অর্থনৈতিক স্বাধীনতা বজায় রেখে অধিকার সমতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই 93 নেতারা ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই প্রচেষ্টার গুরুত্ব স্বীকার করতেই হয়। এই বিপ্লবী প্রচেষ্টার অন্তর্নিহিত স্ববিরোধিতা একমাত্র ব্যবহারের চোখেই ধরা পড়েছিল। অস্পষ্টভাবে হলেও একমাত্র তিনিই বুঝতে পেরেছিলেন যে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ ও জাতীয়করণ ছাড়া সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো পথ নেই। এই মতাদর্শ বুওনার্তি 1830-এর প্রজন্মের মধ্যে সঞ্চারিত করেন। সুতরাং ফরাসি বিপ্লব থেকেই আর এক নতুন আদর্শ জন্ম নেয়, যা ভবিষ্যতের নতুন সমাজ ব্যবস্থার পথ নির্দেশ করে। অধ্যাপক ল্যাব্রুসো মনে করেন যে কনভেনশন পরিচালিত বিপ্লব অনেক প্রত্যাশা জাগ্রত করেছিল। দ্বিতীয় বর্ষের সমাজতান্ত্রিক বিপ্লবের দ্বারা 19 শতকের সমাজচিন্তা ভাবিত হয়। এই শতকের রাজনৈতিক সংগ্রামেও এই বিপ্লবের স্মৃতির বিশেষ ভূমিকা ছিল। সংস্কৃতির ক্ষেত্রেও এই সময় উন্নতি দেখা যায়। ফরাসি সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে বিপ্লবী সংসদসমূহ সচেতন ছিল। বিপ্লবী যুগের শিল্পীরা পুরনো রচনাশৈলীর বিধিনিষেধ জাল থেকে নিজেদের মুক্ত করার পথ খুঁজেছিলেন। বিপ্লব শিল্পীদের প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। তাদের এই ধারণা জন্মেছিল যে স্বাধীনতার সংগ্রাম থেকে শিল্পকে আলাদা করা যায় না। শিল্পী ডেভিড মনে করতেন শিল্পী প্রকৃত দেশপ্রেমিক। তিনি নাগরিকদের শিক্ষিত করার জন্য দেশপ্রেম ও সদ্বৃত্তির মহান আদর্শ তুলে ধরবেন। তার চিত্রকলার মধ্যে দিয়ে এই দায়িত্বই পালন করতে চেয়েছিলেন শিল্পী ডেভিড।